সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। হাই ফ্রেন্ডস, আমি দীপ আর আপনারা শুনছেন সত্য ঘটনা অবলম্বনে শনিবারের অশরীরী। আজকে আপনাদের কাছে আমি যে গল্পগুলো নিয়ে এসেছি, গল্প বলা ভুল হবে, সত্য ঘটনা। সেই ঘটনাগুলো আমাদের পাড়াতে ঘটেছে। পাড়াতে মানে পাড়া জিনিসটা কি আপনাদেরকে একবার বলে দিই। সেটা হচ্ছে কিছু বাড়ি নিয়ে একটা পাড়া তৈরি হয়, যেখানে সবাইয়ের সারনেম মানে টাইটেলটা প্রায় একই থাকে। তো সেরকমই আমাদের পাড়ার যে টাইটেল সেটা হচ্ছে সামন্ত, এবং আমাদের পাড়াতে যতগুলো ঘর আছে তার 99% সামন্ত। দু তিনটে ঘর আছে অন্য সারনেমের, যেগুলো তাদের মামার বাড়ি এটা, তো তারা এখানেই রয়ে গেছে। তো এরকমই আমাদের পাড়াতে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে আজকে আপনাদেরকে আমি বলবো। আসলে ভূত জিনিসটা এমনই, ভূত বা অশরীরী যেটাই বলুন আপনারা, এই জিনিসটা এমনই একটা জিনিস যেটা নিয়ে প্রত্যেকের মনে কম বেশি একটা ধারণা আছে। আর ছোট থেকেই আমার এটার প্রতি একটা গভীর ইন্টারেস্ট ছিল, এবং আমি খুব ভূতের গল্প বা অশরীরীর গল্প শুনতে ভালোবাসতাম। বা এক প্রকার বলতে পারো যেগুলো ঘটে গেছে সেরকম ঘটনা দাদু ঠাকুমা বন্ধু এবং বিভিন্ন অফিস কলিগদের কাছ থেকেও আমি শুনতাম কথাগুলো। তো এরকমই তিনটে ঘটনা যেটা আমাদের পাড়াতে ঘটেছে, এরকমই তিনটে ঘটনা নিয়ে আজকের এপিসোডটা শুরু করলাম। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় এপিসোডের ঘটনাগুলো শুনে নেওয়া যাক। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। প্রথম যে ঘটনাটা ঘটেছিল, প্রথম ঘটনাটা যেটা আমি আজকে বলবো আপনাদেরকে, এই ঘটনাটা যখন ঘটে তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তো কলেজে পড়ার জন্য আমাকে হোস্টেলে থাকতে হতো, কারণ আমার বাড়ি থেকে আমার কলেজটা বেশ কিছুটা দূরে এবং যাতায়াত ব্যবস্থাও সেরকম খুব একটা ভালো ছিল না। তো ঘটনাটা ঘটেছিল আমারই এক বাল্যকালের বান্ধবীর সঙ্গে, যার বাড়ি আমাদের বাড়ির পাশেই। মানে আমাদের বাড়ি একটা পুকুর মাঝখানে, তার ওপারে মেয়েটার বাড়ি। তো মেয়েটার সদ্য বিয়ে হয়েছে, অষ্টমঙ্গলাতে তারা বাড়ি এসেছে। বাড়িতে আসলে যেমন নববিবাহিত দম্পতি বাড়িতে আসে, সেই রকমই তারাও বাড়িতে এসেছে, এসে পাড়ায় পাড়ায় ঘুরতে বেরিয়েছে। তার আগে বলে নিই, মেয়েটার নাম হচ্ছে ময়না, এবং তার সঙ্গে যার বিয়ে হয়েছে ছেলেটার নাম হলো অভিলাষ। তো দুজনে নতুন যখন শ্বশুর বাড়িতে এসেছে প্রথমবার, এসে খুবই আনন্দিত। এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে, যেহেতু পাড়ায় নতুন জামাই এসেছে। তো সেই জন্য তারা ঘুরতে ঘুরতে বেশ কিছুটা রাত্রি হয়ে যায়। তো রাত্রি তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, এরকম সময়তে বাড়ি ফেরে। কিন্তু বাড়ি ফেরার সময় তারা আসছিল একটা তেঁতুল গাছের সামনে দিয়ে। তেঁতুল গাছটা খুব পুরনো এবং অনেক দিনের তেঁতুল গাছ, রাস্তার ওপরেই তেঁতুল গাছটা ছিল। আর আমাদের পাড়ার ব্যাপারটা একটু বলে নিই। আমাদের পাড়াটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করতে হয়। আমাদের পাড়াতে টোটাল প্রায় 100 থেকে 150টার কাছাকাছি ঘর আছে। তো এরকম সব বাড়ি ঘোরার পর যখন রাতে বাড়ি ফিরছে, সেই সময় মেয়েটার চুলটা খোলা ছিল। আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল। একে নববিবাহিত দম্পতি, তার উপরে রাত্রেবেলায়। তো বাড়ি ফিরে চলে আসে। এসে অভিলাষ আর ময়না দুজনে কিছুটা সময় কাটানোর জন্য তারা একতলার ঘরে চলে যায়। একতলার ঘরে যাওয়ার পর অভিলাষ লক্ষ্য করে ময়নার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে বলতে, ময়না আস্তে আস্তে নর্মাল যে আচরণ করে সেই আচরণ করছে না। তার আস্তে আস্তে গলার ভয়েসটা, মানে গলার স্বর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং চোখগুলো খুব বড় হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ময়না যে অরিজিনাল ময়না, সেই ময়না এ নয়।
এই যেন অন্য একজন কেউ। এইভাবে আরো কিছুক্ষণ কাটার পর অভিলাষ দেখে ময়নার মধ্য থেকে একটা ময়না ব্যতীত অন্য কারো গলার স্বর বেরোচ্ছে এবং ময়না গো গো করে একটা আওয়াজ করছে। তো এইরকম দেখার পর অভিলাষ ময়নাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ময়না কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে বসে আছে সে নিজের মতো, এবং তার মধ্য থেকে একটা অস্বাভাবিক স্বর বেরোচ্ছে। আস্তে আস্তে অভিলাষ লক্ষ্য করে ময়নার চুলগুলো এলোমেলো। ময়না একটা অস্বাভাবিক মূর্তি ধারণ করেছে। চোখগুলো বিস্ফারিত হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে এবং লাল হয়ে গেছে। মুখের মধ্যে দিয়ে ঘাম ঝরছে এবং মুখ থেকে একটা অস্বাভাবিক গর্জন বের করছে। অভিলাষ বেশ কিছুক্ষণ এটা লক্ষ্য করার পর ওর মধ্যে একটা ভয় চলে আসে। ও বুঝতে পারে ময়নার সঙ্গে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তো তখন অভিলাষ একটু ময়নাকে অন্যমনস্ক করে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে আসার পর বাইরে থেকে ঘরটা লক করে দেয়, এবং যখন ঘরটা লক করে দেয় অভিলাষ, সেই মুহূর্তে ময়না ভেতর থেকে দরজা ধাক্কা দিতে শুরু করে এবং একটা অন্য গলার স্বর, মানে একটা ছেলেদের গলার স্বর বলা যায়, সেই স্বরে চিৎকার করতে থাকে, দরজা খোলো দরজা খোলো বলে। অভিলাষ একে তো ভীত, তার উপরে কিছুটা নার্ভাসও হয়ে যায় এরকম পজিশনে, যেহেতু প্রথমবার শ্বশুর বাড়ি এসেছে এবং তারপরে তার স্ত্রীর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। তো অভিলাষ দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, এবং ময়না যখন দরজা ধাক্কা দেয় সেই সময় নিচে যারা ছিল তারাও ব্যাপারটা শুনতে পেয়ে তারাও উপরে দোতলার দিকে ছুটতে থাকে কি হয়েছে সেটা জানার জন্য। তারা যখন উপরে দোতলার দিকে আসে সেই সময় তারা লক্ষ্য করে অভিলাষও উপর থেকে নেমে আসছে। তো বেশ কিছুক্ষণ এইভাবে চলতে থাকে। যখন তারা বাড়ির লোক অভিলাষকে জিজ্ঞাসা করে অ্যাকচুয়ালি কি ঘটেছে, তো অভিলাষ তখন পুরো ব্যাপারটা খুলে বলে, এবং তখনও তারা শুনতে পায় যে ময়না ঘরের দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে এবং চিৎকার করে বলছে তাকে যেন ঘর থেকে বেরোতে দেওয়া হয়। পুরো ঘটনা অভিলাষের মুখ থেকে শোনার পর তারা বুঝতে পারে যে ময়নার উপর কোনো অশরীরই ভর করেছে। তো সেই মুহূর্তেই তারা আমাদেরই পাড়াতে আমাদের এক কাকু, যে এক প্রকার ওঝা বলা চলে না, বাট তন্ত্রবিদ্যা কিছু জানে, তো তাকে ডেকে পাঠানো হয়। সে আসার পর পুরো ঘটনাটা শোনে এবং উপরে ময়নার গর্জন শুনতে পায়। তারপর আস্তে আস্তে সে উপরে দোতলার ঘরে যায়। দোতলার ঘরে গিয়ে দরজা খুলে ঘরের মধ্যে ঢোকে। তখন আর বাকি যারা ছিল তারাও সেই জিনিসটা লক্ষ্য করে। তারাও দেখে যে ময়নাকে সেই কাকু জিজ্ঞাসা করে যে কে তুই, আর কেনই বা ময়নার উপর ভর করেছিস। প্রথমে কোনো উত্তর দেয় না। তারপর কাকু কিছু সর্ষে পুড়ো নিয়ে ময়নার উপর ছুঁড়ে মারে। যখনই সর্ষে পোড়াটা ময়নার উপর ছুঁড়ে মারা হয় তখনই ময়না চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপর কাকু তাকে পুনরায় জিজ্ঞাসা করে যে কে তুই। তখন ময়না গর্জন করে বলে ওঠে যে বলবো না আমি কে। তখন ময়নার মুখ আরো বীভৎস হয়ে যায়, চোখগুলো আরো বড় বড় হয়ে যায় এবং লাল টকটকে হয়ে ওঠে। ময়নার দাঁত মুখ একটা অস্বাভাবিক আকার ধারণ করে। তখন কাকু আবার কিছুটা সর্ষে নিয়ে ময়নার উপর ছুঁড়ে মারে। তারপর ময়না বলতে শুরু করে যে সে কে। ময়না বলে সে হলো সনাতন। তখন কাকু জিজ্ঞাসা করে যে কেনই বে সে ময়নার উপর ভর করেছে। তখন সনাতন বলে যে তার যে দুই ছেলে, তার মারা যাওয়ার পর তার দুই ছেলেকে অন্যায়ভাবে অনেকে কাজকর্ম করিয়ে নেয়, তার প্রাপ্য পারিশ্রমিকটুকু দেয় না। সেও এই পাড়ারই ছেলে, কিন্তু তার উপর কেউ কোনো দৃষ্টি দেয়নি, কেউ কোনো তাদের ব্যবস্থা করেনি, খুব কষ্টের মধ্যে তারা থাকে। তো তখন তাকে কাকু বলে যে ঠিক আছে, তাদের ছেলের ব্যবস্থা সে করে দেবে। এই মুহূর্তে সে যেন ময়নাকে ছেড়ে চলে যায়। তো এটা বলার পর তখন ময়নার মধ্যে থাকা সনাতন বলে ওঠে
যে ঠিক আছে এই মুহূর্তে সে চলে যাচ্ছে, কিন্তু যদি তার ছেলেদের কোনো ব্যবস্থা না হয় সে পুনরায় আবার ফিরে আসবে। তো যাওয়ার আগে কাকু তাকে জিজ্ঞাসা করে যে সোনার কোথায় থাকে তারা। তখন সনাতন বলে আমাদের যে পাড়ার মধ্যে থাকা ক্লাব ঘর, সেই ক্লাব ঘরের পেছনে একটা আম গাছ আছে, সেই আম গাছেতেই সনাতন থাকে। এবার আমি বলে রাখি, তারপরে যখন সনাতন চলে যায় ময়নার মধ্য থেকে, তখন ময়না আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে এবং শান্ত হয়ে যায়। তারপর কাকু কিছু জল পোড়া বা কিছু একটা জিনিস ময়নার মুখে দিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পরে ময়না সুস্থ হয়ে ওঠে। তো এরপর বলে রাখি আমি, সনাতন হলো আমাদের পাড়ারই একজন। কিছুদিন আগে সনাতন ক্যান্সারে মারা যায়, তাও প্রায় বছরখানেক আগে। সনাতনের দুটো ছোট ছোট ছেলে ছিল, তাদের বয়স খুবই কম হবে, এবং সনাতনের স্ত্রী ছিল অসুস্থ। সনাতন মারা যাওয়ার পর তার ছেলেগুলো অনাথ হয়ে যায়, তাদের ঠিকমতো করে খাওয়ারও জোটে না। তো তাদেরকে পাড়ার লোকেরা কাজ করিয়ে নিত, বিভিন্ন রকম কাজ করিয়ে নিত, কিন্তু পর্যাপ্ত পারিশ্রমিকটা দিত না। এই জিনিসগুলো সনাতন ওই গাছে বসে বসে অনেকদিন থেকে লক্ষ্য করেছে। সে মারা গেলেও তার পিতৃপ্রেম তখনও চলে যায়নি। তাই সনাতন ময়নার মাধ্যমে এসে সবাইকে সেই জিনিসটা জানাতে চেয়েছিল। যদিও পরবর্তীকালে সনাতনের দুই ছেলেকে আমাদের পাড়ারই লোক কাজে নিয়ে যায় এবং বর্তমানে তারা বেশ স্বাচ্ছন্দ্য অবস্থাতেই আছে এবং অনেক বড় হয়ে গেছে। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। হয়তো ঘটনাটার মধ্যে সেরকম কিছু না থাকলেও ঘটনাটাতে একটা জিনিস আমরা বুঝলাম, যে মানুষ মারা যাওয়ার পরেও তার পিতৃপ্রেম কিন্তু চলে যায় না। মানুষ তার যে পরিবারের প্রতি ভালোবাসা সেটা নষ্ট হয়ে যায় না। যতদিন না তার পরিবার একটা ভালো বা স্বচ্ছন্দ জায়গায় যায়, ততদিন তার আত্মা শান্তি পায় না। তো আজকে প্রথম ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি লোক শুনতে পায়। এবং আরও একটা জিনিস আজকে বলে রাখি, সেটা যদি আপনারা মনে করেন আপনাদের সঙ্গে ঘটে থাকা কোনো ঘটনা আমাদের চ্যানেলে প্রকাশ করতে চান, তাহলে আমাদের ইমেল আইডিতে আপনি ঘটনাটা লিখে পাঠান, সেটা আমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্রকাশ করব। আর যদি মনে করেন যে আপনি নিজের গলায় ঘটনাটা শোনাতে চান, তাহলে অবশ্যই ঘটনাটাকে রেকর্ড করে আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল আইডি আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। তো চলুন শুনে নেওয়া যাক তাহলে আজকের দ্বিতীয় ঘটনা। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছিল আমার দাদুর সঙ্গে। বহুদিন আগের ঘটনা এটা। আমি এই ঘটনাটা আমার ঠাকুমার কাছ থেকে শুনি। ঘটনাটা ঘটেছিল তখন দাদুর বয়স হবে খুব বেশি হলে 30-35 বছর। তো সেই সময় আমাদের ধানের চাষ হতো। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, সেই জন্য আমাদের বেশ কিছু ধানের জমি ছিল। এই ধান চাষ করার আগে বীজ থেকে চারা বের করার জন্য কিছুটা জমির উপরে ধানের বীজ ছড়িয়ে দেওয়া হতো, এবং সেখানে বেশ কিছুদিন ছাড়া ছাড়া জল দিতে হতো, যেটা নর্মালি আমরা দিয়ে থাকি কোনো গাছ লাগানোর সময়। আর যেই জায়গাতে জমিটা আমাদের ছিল তার পাশে ছিল শ্মশান, যেখানে মরা পোড়ানো হতো। তখন জায়গাটা খুবই নির্জন ছিল। আর জল দিতে যখন দাদু যেত তখন প্রায় 4:30-5টার সময় জল দিতে যেত। তো সেই রকমই একদিন সকালবেলায় দাদু ঠাকুমাকে জল দিতে যাওয়ার জন্য ডাকতে থাকে। তো দাদু জল দিতে যাবে বলে সব কিছু রেডি করে নিয়ে যখন ঠাকুমাকে ডাকে, তখন ঠাকুমা ঘুমোচ্ছিল। তো সে ঘুমের ঘরে বলে যে তুমি এগাও, আমি আসছি। তো দাদু জানে যে ঠাকুমা চলে আসবে, সেই ভেবে দাদু জিনিসপত্র নিয়ে মাঠে চলে যায়। দাদু গিয়ে দেখে যে ঠাকুমা তার আগেই চলে এসেছে। দাদু জিনিসটা দেখে একটু অবাক হয়, কারণ ঠাকুমাকে যখন দাদু ডেকেছিল তখন ঠাকুমা ঘুমোচ্ছিল, তাই তার আগে কিভাবে আসবে, আর যদি আসেও তাও সে রাস্তায় দেখতে পাবে। তবুও ভেবেছে হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে ঠাকুমা চলে এসেছে তাড়াতাড়ি। তাই আর কথা না বাড়িয়ে
তারা জমিতে জল দেওয়া শুরু করে। আর তখন জল দেওয়ার জন্য কোনো মেশিন ব্যবহার করতো না। তখন একটা টিনের চোঙা মতো জিনিস থাকতো, যার দুদিকে দুজন ধরে পুকুর থেকে জল নিয়ে জমিতে দিত। তো জল দেওয়া যখন শুরু করে, দাদু লক্ষ্য করে ঠাকুমা তার সঙ্গে কোনো কথা বলছে না। বেশ কয়েকবার দাদু ঠাকুমাকে কিছু কথা জিজ্ঞাসা করে, কিন্তু ঠাকুমা কোনো উত্তর দেয় না। সে তার মতোই জল জমিতে দিতে থাকে। দাদু ভেবেছে হয়তো ঠাকুমাকে সকালবেলা ডাকার জন্য ঠাকুমা রাগ করেছে, সেই জন্য কথা বলছে না। তাই দাদু আর কথা না বাড়িয়ে জমিতে জল দেওয়া শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ জল দেওয়ার পর দাদু আরও একটা জিনিস লক্ষ্য করে, অন্যান্য দিন ঠাকুমা যতটা জোরে জল দেয়, মানে যতটা স্পিডে জল দিতে থাকে, আজকে যেন সেই স্পিডটা অনেক বেড়ে গেছে। দাদু এই জিনিসটা দেখে একটু অবাক হয়, কারণ এত স্পিডে ঠাকুমা জমিতে জল দিতে পারে না। তখন দাদুর মনে একটু সন্দেহ হয়। দাদু মনে মনে ভাবতে থাকে যে জিনিসটা কোনো স্বাভাবিক ঘটনা হচ্ছে না। সত্যিই কি এটা ঠাকুমা, না অন্য কেউ? দাদু কিছু বলে না, সে জল দিতেই থাকে। তারও বেশ কিছুক্ষণ পর আবার সে ঠাকুমাকে কিছু কথা জিজ্ঞাসা করে, তারপরেও ঠাকুমা কোনো উত্তর দেয় না। তো তখন দাদু রেগে গিয়ে ঠাকুমার উপর একটু চিৎকার করে ওঠে। যখনই চিৎকার করে ওঠে, তখন ছায়ামূর্তিটা দাদুর দিকে ঘুরে তাকায়। কিন্তু ঘুরে তাকালেও দাদু ঠাকুমার মুখটা দেখতে পায় না, কারণ ঠাকুমা ঘুমটাটা অনেকটা দিয়ে রেখেছিল। দাদু ভাবে যে ঠাকুমা তো কোনোদিন ঘুমটা দেয় না এইভাবে, তাহলে আজ কেন ঘুমটা দিয়েছে? তারপরেও দাদু কিছু বলে না। দাদু তখন বুঝতে পারে যে এটা ঠাকুমা নয়, অন্য কেউ। কিন্তু বুঝতে পেরেও সেই মুহূর্তে দাদুর কিছু করার ছিল না। সেই মুহূর্তে যদি দাদু তাকে কোনো প্রশ্ন করতো বা তার সত্যিটা জানার জন্য অন্য কিছু করতো, হয়তো সেই মুহূর্তে দাদুকে তার হাতেই মারা যেতে হতো। দাদুর সামনে তখন পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে কি ঘটছে। দাদু কোনো কথা না বলে জল দিতে থাকে জমিতে। এইভাবে জল দিতে দিতে কিছুক্ষণ পর একটা হাওয়াতে হঠাৎ করেই ঠাকুমার মুখের ঘোমটাটা খুলে যায়। যখন মুখের ঘোমটাটা খুলে যায়, দাদু তখন যা দেখে, তারপরে তার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। দাদু লক্ষ্য করে এতক্ষণ সে যার সঙ্গে জল দিচ্ছিল জমিতে, সে কোনো মানুষ নয় বা সে ঠাকুমা নয়, একটা ছায়া মূর্তি, যার চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে এবং মুখে এক কষ্ট হাসির হাসি। সে হাসির আওয়াজ শুনে যে কোনো মানুষের শিরদাঁড়া পর্যন্ত কেঁপে উঠবে। দাদু আর দাঁড়িয়ে থাকতে পারে না সেই হাসির শব্দে। এমনিতেই জায়গাটা নির্জন, কারণ অত সকালে ওই জায়গায় কেউ সাধারণত আসে না। যেহেতু দাদু তারপরে কোনো কাজ ছিল, সেই জন্যেই আরও ভোর ভোর গিয়েছিল। একে তো ভোর, আশেপাশে কেউ নেই, তার উপর তার সামনে এরকম একটা ছায়ামূর্তি। যখন এইভাবে দেখতে থাকে এবং ছায়ামূর্তির অট্টহাসি শুনতে থাকে, দাদু আস্তে আস্তে জ্ঞান হারাতে থাকে। তার মধ্যেও লক্ষ্য করে ছায়ামূর্তিরা তার দিকে এগিয়ে আসছে। দাদু ভেবেছিল হয়তো সেই দিনই তার শেষ দিন। যখন ছায়ামূর্তিটা এগিয়ে আসছে দেখে, দাদু সেখানেই জ্ঞান হারায়। যখন দাদুর জ্ঞান ফেরে, তখন দেখে দাদু ঘরে বিছানাতে শুয়ে আছে এবং সে জানতে পারে যে তার কিছুক্ষণ পরেই আমাদের গ্রাম থেকে কিছু লোক ওইটা দিয়ে যাচ্ছিল। তারা দাদুকে অজ্ঞান অবস্থায় দেখে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো দাদুকে জিজ্ঞাসা করে যে আসলে ঘটনা কি ঘটেছিল। তো দাদু পুরো ঘটনাটা খুলে বলে। তখন ঠাকুমা বলে যে তাকে ডেকে যাওয়ার পরে সে আবার ঘুমিয়ে পড়ে, সে সেই রাতে আর ওঠেইনি। যখন এরকম পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পর ঠাকুমার একটু মনের মধ্যে সংশয় হয়। তাই সে দাদুকে আমাদের পাশের গ্রামেই এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় দেখানোর জন্য। দাদুর মধ্যে সেরকম কোনো অস্বাভাবিক কিছু ছিল না, তবুও তার মনের শান্তির জন্য সে নিয়ে যায়। তখন তান্ত্রিক বলে যে সেই দিন যে ছিল, সে ছিল একটা অতৃপ্ত আত্মা। দাদুর কপাল ভালো ছিল, দাদুর গলায় একটা লকেট ছিল, কারণ দাদু ছিল বজরংবলী হনুমানজির ভক্ত এবং হনুমানজির একটা লকেট সবসময় দাদু গলায় পরে থাকতো।
সেই লকেটটার জন্যই সেই দিনে সেই অশরীর হাত থেকে দাদু বেঁচে যায়। যদি সেই লকেটটা না থাকতো তাহলে হয়তো সেই দিন দাদুকে আর জীবিত অবস্থায় পাওয়া যেত না। তো আমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আবারও একবার বলে রাখি, যদি আপনাদের সঙ্গে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠাতে পারেন। সেই ঘটনা আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব। আমাদের ইমেল আইডি আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। আর যদি মনে করেন যে আপনার নিজের গলায় ঘটনাটা শোনাতে চান তাহলে ঘটনাটা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে। আমরা সেই ঘটনাটা আমাদের চ্যানেলে অবশ্যই প্রকাশ করব। তো চলুন শুনে নেওয়া যাক আজকের তৃতীয় ঘটনাটা। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। আজকের তৃতীয় যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটেছিল আমারই এক বন্ধুর সঙ্গে। বন্ধু বলা ভুল হবে, আমাদের পাড়ারই ছেলে। তার আগে বলে রাখি, আমাদের বাড়িটা যেহেতু গ্রামে, আমি আগেই বলেছি, আমাদের খুব মাছ ধরার নেশা ছিল। আমরা কিভাবে মাছ ধরতাম, যখন বর্ষাকাল হতো, বর্ষাকালে প্রথম যে বৃষ্টিটা হতো, সেই বৃষ্টিতে আমরা মাছ ধরতে যেতাম। আসলে আমাদের গ্রামটা মেনলি কৃষিভিত্তিক, তো গ্রামের চারপাশে মাঠ অনেক আছে এবং মাঠের আশেপাশে বেশ কিছু পুকুর আছে। যখন প্রথম বৃষ্টির জলটা পড়ে, মানে প্রথম বেশ দু একদিন বৃষ্টিতে, ওই পুকুর থেকে মাছগুলো উঠে মাঠে চলে আসে। এটা আমরা পড়েওছি বইয়ে অনেকবার, জিওল মাছ যেগুলো হয়। তো এই মাছগুলো ধরার জন্য আমরা রাত্রে যেতাম, পাড়ার 3-4 জন ছেলে মিলে আমরা এই মাছগুলো কুড়োতে মাঠে যেতাম। তো এরকমই বর্ষাকালে প্রথম বৃষ্টি শুরু হয়েছে, মাঠে মাছও উঠেছে খুব। শুধু আমরাই নয়, এরকম অনেকেই যেত মাঠে মাছ কুড়াতে। তো সেই দিনও রাতে আমরা 4 জন মিলে মাঠে গিয়েছিলাম মাছ ধরতে। এবং বাড়ি থেকে এই মাছ ধরতে যেতে দিত না, কারণ সাপ খোপের ভয় থাকতো, সেই জন্য বাড়ির লোক যেতে দিত না। বাট আমরা লুকিয়ে যেতাম মাছগুলোতে। তো সেই দিন রাত্রে আমরা যখন 4 জন মাছ ধরতে যাই, এই 4 জনের মধ্যে আমি ছিলাম, আর আমার 3 পাড়ার ছেলে ছিল, সুজয়, সঞ্জয় এবং অভিষেক, 3 জন। এই 4 জন মিলে আমরা যখন মাছ ধরতে মাঠে গেলাম তখন প্রায় 12টা নাগাদ, 12টা বাজে। আমরা অন্ধকারের মধ্যে হাতে একটা টর্চ, একটা ব্যাগ এবং আর একটা হাতে ছিল একটা দা। মানে আমরা মাছ ধরার জন্য আমাদের ওখানে একরকম দা পাওয়া যেত, যেটা দিয়ে মাছগুলোকে কাটা হতো। তো এই নিয়ে আমরা মাছ কুড়োচ্ছি। কুড়োতে কুড়োতে অন্ধকারের মধ্যে আমরা দিক ঠিক করতে পারছি না যে কোন দিকে আমরা যাচ্ছি। ফাঁকা মাঠ, মাঠের মধ্যে যেদিকেই মাছ পাচ্ছি আমরা টর্চ জেলে মাছগুলো দেখছি এবং সেগুলোই কুড়োচ্ছি। এইরকম কুড়োতে কুড়োতে আমরা মাঠের একটা ধারের দিকে চলে আসি এবং সেই ধারে ছিল একটা খুব পুরনো শ্মশান, যেখানে আগে অনেক মরা পোড়ানো হতো। বাট পরবর্তীকালে যেহেতু মরা পোড়ানোর জন্য আলাদা একটা জায়গা হয়ে যায়, তো মাঠের ওই জায়গাতে আর মরা পোড়ানো হয় না, কিন্তু আগে ওখানে অনেক মরা পোড়ানো হয়েছে। সেই শ্মশানের পাশে ছিল একটা হিজল গাছ, বেশ পুরনো। তো এইভাবে আমরা মাঠের দিকে মাছ কুড়োচ্ছি। সঞ্জয় মাছ কুড়োতে কুড়োতে ওই শ্মশানের দিকটায় চলে যায়। আমরা সেটা কেউ বুঝতে পারিনি। মাছ যখন কুড়োনো হয়ে যায় তখন প্রায় 3টে, 3:30 বাজে। সেই সময় বাড়ি ফিরে আসতে হবে, নাহলে বাবা উঠে পড়লে বকাবকি করবে। 3:30টার সময় যখন আমরা বাড়ি আসি তখন দেখি সঞ্জয় আমাদের মধ্যে নেই। আমরা 3 জন একটা জায়গা ঠিক করা থাকে, সেই জায়গায় এসে মিট করি। সঞ্জয় আমাদের মধ্যে নেই। সঞ্জয়কে না দেখতে পেয়ে আমরা আবার সঞ্জয়কে খুঁজতে যাই। বেশ কিছুক্ষণ মাঠের এদিক ওদিক খোঁজার পর হঠাৎই আমাদের মন শ্মশানের দিকটাতে যাই। যখন আমরা শ্মশানের দিকে গেলাম তখনও কাউকে দেখতে পাইনি। তা আমরা ভাবলাম হয়তো সঞ্জয় বাড়ি চলে গেছে। সেই ভেবে আমরা পেছন ঘুরে
বাড়ির দিকে আসতে যাব, ঠিক তখনই পেছন দিক থেকে সঞ্জয় আমাদেরকে ডাকে। আমরা কিছুটা অবাক হয়ে যাই, কারণ আমরা এইমাত্র এই রাস্তা দিয়েই এলাম এবং চারদিকটা খুঁজে দেখেছি, সঞ্জয় কোথাও দেখতে পাইনি। ওকে জিজ্ঞাসা করলাম, কিরে কোথায় ছিলি? ও বলে, এই তো মাঠের এদিকটায় মাছ কুড়োচ্ছিলাম। কিন্তু আমরা ওদিকটা ভালো করে খুঁজে এসেছি, ওদিকে কিন্তু সঞ্জয় ছিল না। যাই হোক, অন্ধকারের মধ্যে আমাদের চোখের ভুল হতে পারে, সেই জন্য আমরা কাউকে কিছু না বলে যে যার বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে আসার পর পুরো রাস্তাতে সঞ্জয় আমাদের সঙ্গে আর কোনো কথা বলেনি, এবং দেখলাম আমাদের তুলনায় সঞ্জয় অনেক বেশি মাছ কুড়িয়েছে। সেদিনের মতো সবাই বাড়ি চলে আসি। এবং আরও একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই মাছটা যে ওঠে, এই মাছটা প্রথম 3-4 দিনই ওঠে, তারপর কিন্তু যখন মাঠে জল বেড়ে যায় তখন আর এই মাছগুলো ধরা যায় না। তো এইভাবে পরপর 3-4 দিন আমরা মাছ কুড়োতে যাই, এবং 4 জনেই যেতাম মাছ কুড়োতে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমরা 3 জন একটা দিকে মাছ কুড়োতাম, বাট সঞ্জয় আমাদের সঙ্গে থাকতো না। হঠাৎই দেখতাম আমাদের সঙ্গে মাছ কুড়োতে কুড়োতে উধাও হয়ে যেত। আর চারিদিকটা যেহেতু অন্ধকার থাকতো, ওই অন্ধকারের মধ্যে আমরা দেখতেও পেতাম না খুব একটা। হ্যাঁ, দূরে কিছু টর্চের আলো দেখা যেত, মানে অন্যান্য যারা মাছ কুড়োতে আসতো তাদেরও টর্চের আলোটা দেখা যেত। কিন্তু ঠিক বাড়ি যাওয়ার সময় সঞ্জয় ঠিক আমাদের সঙ্গে মিট করে নিত। তো আমরা ব্যাপারটা এতটা গুরুত্ব দিইনি। 3-4 দিন পর যখন মাঠে জল বেড়ে যায় তখন আর আমরা মাছ কুড়োতে যাই না। তো এইরকমই সপ্তাহখানেক কেটে যায়। কেটে যাওয়ার পর একদিন সকালবেলা হঠাৎই সঞ্জয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়। তার মাঝে 3-4 দিন এতই বৃষ্টি হচ্ছিল যে আমরা খুব একটা বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, কারোর সঙ্গে সেভাবে দেখাও হচ্ছিল না। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করি, কি রে, কি ব্যাপার, 3-4 দিন দেখা নেই, চল আজকে বিকেলে একটু দোকানে গিয়ে আড্ডা দিই। সঞ্জয় দেখলাম একটা অস্বাভাবিকভাবে আমার দিকে তাকালো, কোনো কথা বললো না, চলে গেল। আমি ভাবলাম হয়তো কোনো কারণবশত কথা বলেনি বা তাড়া আছে, সেই ভেবে আর কিছু কথা না বাড়িয়ে আমিও আমার বাড়ির দিকে চলে যাই। তারও বেশ 3-4 দিন পর হঠাৎই একদিন সঞ্জয়ের মা আমাদের বাড়িতে আসে। এসে আমাকে জিজ্ঞাসা করে, কি রে, তোরা রোজ মাছ ধরতে যাচ্ছিস, আর এত মাছ পাচ্ছিস কোথায়? এখন তো মাঠের জল বেড়ে গেছে। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমরা তো অনেক দিন আগে মাছ ধরা বন্ধ করে দিয়েছি। তখন আমি সঞ্জয়ের মাকে বললাম যে আমরা তো এখন মাছ ধরতে যাই না, আমরা 3-4 দিন প্রথম প্রথম গিয়েছিলাম, তারপর তো আর যাচ্ছি না মাছ ধরতে। তখন সঞ্জয়ের মা অবাক হয়ে আমার দিকে তাকায়, বলছে, মিথ্যে কথা কেন বলছিস? আমি বললাম, না কাকিমা, আমি মিথ্যে কথা বলছি না, এটাই সত্যি। তখন বললো, কিন্তু সঞ্জয় তো রোজই যায় মাছ ধরতে। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম। কাকিমা আরও বলল যে আমি ভাবলাম তোদের সঙ্গে যায়, সেই জন্য আমি আর কিছু বললাম না, বলতাম না ওকে। তুই যখন বলছিস মাছ ধরতে যাস না, তাহলে ও কার সঙ্গে মাছ ধরতে যায়? রোজ রাতে যায় এবং রোজ সকালে যখন আসে ব্যাগে করে অনেক মাছ ধরে নিয়ে আসে। আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না যে জিনিসটা কি বা ঘটছে। সন্দেহ আমার একটা হয়েছিল প্রথম দিনই, কিন্তু তারপর আর ব্যাপারটা নিয়ে অত গুরুত্ব দিইনি। তখন আমি কাকিমাকে বললাম, ঠিক আছে কাকিমা, তুমি বাড়ি যাও, আমরা দেখছি। আর যদি আজকে সঞ্জয় রাতে মাছ ধরতে যায়, ও কটা নাগাদ বেরোয়? বলছি, তোরা যে টাইমে বেরোস সেই টাইমেই বেরোয়, 12টা নাগাদ। আমি বললাম, ঠিক আছে, আজকে যদি ও মাছ ধরতে যায় আজকে ওকে আটকাবে না। আমি বাকি 3 জনের কাছে গেলাম। তো বাকি 3 জনকেও ব্যাপারটা পুরো খুলে বললাম। বলার পরে ব্যাপারটা শুনে খুব অবাক হয়ে যায়, এবং আমরা ঠিক করি সেই দিন রাতে সঞ্জয়ের পিছু নেব, ও কোথায় যায় সেটা দেখার জন্য। ঠিক 12টা নাগাদ আমরা সঞ্জয়দের বাড়ির সামনে একটা ঘরের পেছনে লুকিয়েছিলাম। সঞ্জয় যখন বেরোয় আমরা ওর পিছু পিছু যাই এবং লক্ষ্য করি সঞ্জয় সেই শ্মশানটার দিকে যাচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পর আমরা শ্মশান থেকে একটু দূরে 3টে তাল গাছ ছিল, সেই তাল গাছটার আড়ালে দাঁড়িয়ে থাকি।
এবং লক্ষ্য করতে থাকি সঞ্জয় কি করে। দেখলাম সঞ্জয় শ্মশানটার ওখানে গেল, গিয়ে যে হিজল গাছটা ছিল সেই হিজল গাছের ডালে উঠে বসে এবং বেশ কিছুক্ষণ খুব হাসাহাসি গল্প করছে, যেন দেখে মনে হচ্ছে আর খুব পুরনো কেউ পরিচিত হলে যেমন হয় তার সঙ্গে গল্প করছে, হাসাহাসি করছে। ব্যাপারটা লক্ষ্য করলাম। লক্ষ্য করার পর বেশ যতক্ষণ সঞ্জয় ওখানে ছিল আমরাও ততক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ দেখলাম সঞ্জয় একটা ব্যাগ হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং লক্ষ্য করে দেখলাম ব্যাগটা বেশ ভারী। দেখে বোঝা গেল ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিস আছে। তো সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। সকালে কাকিমাকে আমি জিজ্ঞাসা করলাম কালকে রাতে সঞ্জয় ব্যাগে করে কি নিয়ে এসেছিল। বললো, কেন, সঞ্জয় তো মাছ ধরে নিয়ে এসেছিল, অনেক মাছ নিয়ে এসেছে। কিন্তু আমরা যতক্ষণ মাঠের মধ্যে ছিলাম সঞ্জয় কিন্তু ততক্ষণ এই হিজল গাছটাতেই বসেছিল। তাহলে সঞ্জয় এত মাছ পেল কোথা থেকে? ও তো মাছ ধরেনি। তাই ব্যাপারটা খুব অস্বাভাবিক আমাদের কাছে মনে হলো। আমরা তখন পরিষ্কার বুঝতে পারলাম সঞ্জয়ের সঙ্গে কিছু অশরীরই ঘটছে বা কিছু অস্বাভাবিক জিনিস ঘটছে। তো সেই দিন আমরা কাকিমাকে বললাম যে সঞ্জয়কে আজকে বাড়ি থেকে বেরোতে দেবে না, ও যাই করুক ওকে বাড়ি থেকে বেরোতে দেবে না। এবং আমরাও ওর বাড়িতে এলাম যাতে ওর মাকে এটা না বলতে পারে যে ও আমাদের সঙ্গে বেরোবে। রাত্রি পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, 12টা পর্যন্ত। সঞ্জয় দেখলাম এই 12টা বাজে ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। ও ঘরের এদিক ওদিক পায়চারি করছে, কারণ সেদিন ওর মাকে বলতেও পারছে না যে ও আমাদের সঙ্গে বেরোবে, কারণ আমরা ওর বাড়িতেই উপস্থিত। সঞ্জয় দেখলাম বেশ কিছুক্ষণ অস্থির হয়ে উঠেছে। চারিদিক ওর গোটা শরীর যেন ঘেমে যাচ্ছে। চোখগুলোর মধ্যে কেমন যেন একটা অস্থিরতা বোধ, যেন কেউ ওর জন্য অপেক্ষা করছে, ওকে যেতেই হবে। এরকম বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম কিছুক্ষণ পরে গিয়েও ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘর আটকে দিল। আমরা সেই দিন রাতে সঞ্জয়ের বাড়িতেই ছিলাম। তারপর ভোর হতে আমরা বাড়ি চলে আসি। এরকমই কাকিমাকে বলে রাখি যে আমরা এখন মাছ ধরতে যাই না, তো সঞ্জয়কে আর বেরোতে দেবে না। এভাবে 3-4 দিন আরও কেটে যায়। প্রত্যেক দিন রাতে সঞ্জয়ের মা ওকে ঘরের মধ্যে আটকে রাখে। 3-4 দিন পর হঠাৎই একদিন কাকিমা এসে আমাদেরকে বলে যে সঞ্জয় খুব অসুস্থ। তো আমরা সঞ্জয়কে দেখতে যাই। গিয়ে দেখি সঞ্জয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে এবং ও জ্বরের ঘোরে ভুল বকে চলেছে। বিড়বিড় বিড়বিড় করে কিছু একটা বলছে, বাট আমরা পুরো কথাটা বুঝতে পারছি না কি বলছে। তো আমরা কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে ওকে ডাক্তার দেখানো হয়েছে কিনা। সঞ্জয়ের মা বলল, হ্যাঁ ডাক্তারও দেখানো হয়েছে, ওষুধও দিয়েছে, কিন্তু জ্বর নামছে না। তখন আমরা কাকিমাকে বললাম যে আমার মনে হয় না এটা ডাক্তারের কিছু হবে বলে, ওকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া উচিত। তো আমাদের এই পাশের গ্রামে একজন তান্ত্রিক ছিল, খুব নামকরা তান্ত্রিক, বেশ বয়স্ক এবং বহু লোকের নানা রকম উপকার করেছে। তো আমরা এই তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিককে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। তান্ত্রিক সবকিছু শোনার পর সঞ্জয়কে দেখতে আসে। সঞ্জয়কে দেখে কিছু একটা সে বুঝতে পারে। বুঝতে পেরে বাইরে আমাদের কাছে আসে, এসে আমাদেরকে জিজ্ঞাসা করে ও হিজল গাছটাতেই বসে থাকে। আমরা তখন বললাম, হ্যাঁ আমরা একদিন দেখেছি ও হিজল গাছেই বসে থাকে। তখন মতো তান্ত্রিক কিছু না বলে বাড়ি চলে যায়। আবার সন্ধেবেলায় সঞ্জয় দিকের বাড়িতে তান্ত্রিকটা আসে, এসে সঞ্জয়কে কিছু একটা খাইয়ে দেয়। সেটা খাওয়ার পর সঞ্জয় খুব অস্থির হয়ে ওঠে এবং ছটফট করতে থাকে। তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করা হয় যে আসল ঘটনাটা কি। তখন সঞ্জয় বলে যে ওখানে পরমা বলে কোনো এক মেয়ে ওর জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু স্পষ্ট লক্ষ্য করেছি সঞ্জয়ের সঙ্গে কেউ ছিল না, সঞ্জয় গাছে কিন্তু একাই ছিল। তখন তান্ত্রিক এইটুকু শোনার পর ঘরের বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর আমাদেরকে বলে সঞ্জয় এমন এক আত্মার কবলে পড়েছে যে যার প্রতি ও আকৃষ্ট হয়ে গেছে। তাকে হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু ও দেখতে পায়।
তো এইরকম ঘটনা এরকমভাবে চলতে থাকে আরও 2-3 দিন। সঞ্জয় ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে। তো তান্ত্রিক তখন আমাদেরকে বলে যে একটা বড় পুজো করতে হবে। তো সেরকম পুজোর ব্যবস্থা করা হয়। যেই দিন পুজোর ব্যবস্থা করা হয় তার আগের দিন রাতে সঞ্জয় একটা ঘটনা ঘটিয়ে ফেলে। সঞ্জয় সেই দিন আত্মহত্যা করার চেষ্টা করে। সঠিক সময় যদি ওর বাবা না দেখতো তাহলে হয়তো সঞ্জয়কে আর বাঁচানো যেত না। তারপরের দিন যখন তান্ত্রিক বাড়িতে আসে এবং পুজোর সমস্ত ব্যবস্থা করার পর পুজো করতে থাকে, যতই পুজো এগোতে থাকে ততই সঞ্জয়ের মধ্যে পরিবর্তন দেখা যায়। ও ছটপট করতে থাকে। বেশ কিছুক্ষণ এরকম করার পর পুজো যখন শেষের দিকে দেখলাম সঞ্জয় আস্তে আস্তে শান্ত হয়ে গেল এবং স্বাভাবিকভাবে যেমন নর্মাল আমরা ওকে দেখে থাকি সেরকম অবস্থায় এলো। তো এরকমই আসার পর তান্ত্রিক ওনার পুজো শেষ হয়। পুজো শেষ হওয়ার পর সঞ্জয়ের হাতে একটা তাবিজ বেঁধে দেয় এবং ওকে কিছু খাওয়ার জন্য দেয় এবং যেটা বলে যে 1 মাস পর্যন্ত খেতে এবং 1 মাস পর্যন্ত যেন ঘরের বাইরে না বেরোয়। তো তারপর তান্ত্রিক চলে যায়। তান্ত্রিক যাওয়ার সময় আমরা তান্ত্রিককে জিজ্ঞাসা করি যে সঞ্জয়ের আর কোনো বিপদ আছে কিনা। তখন তান্ত্রিক বলে যে না, ওর কোনো আর বিপদ নেই। আসলে ও এমন একজন প্রেতাত্মার কবলে পড়েছিল যে ওকে মোহর দ্বারা আটকে রেখেছিল, যার সঙ্গে দেখা করার জন্য ও এক প্রকার পাগল হয়ে যেত এবং সেই ওকে প্রতি রাতে মাছ ধরে দিত। ও গিয়ে তার সঙ্গে গল্প করতো ওই গাছের ডালে বসে এবং মাছ নিয়ে বাড়ি চলে আসতো এবং ওর মধ্যেও একটা নেশা মতো হয়ে গিয়েছিল সেই আকর্ষণের ফলে। তো এবং আরও একটা ব্যাপার, সঞ্জয় যে কদিন যায়নি ওখানে সেই কদিন ওই প্রেতাত্মাও চেষ্টা করেছে ওর সঙ্গে দেখা করার। কিন্তু আমাদের পাড়ার ব্যাপারটা যেটা বলেছিলাম, আসলে আমাদের পাড়াটা এমনই, আমাদের পাড়ার মধ্যে দুর্গা মায়ের মন্দির আছে একটা, বহু পুরনো 350 বছরের, এবং আমাদের কুলদেবতা রাধাকৃষ্ণ। এবং আরও আমরা বড়দের মুখে যেটা শুনেছিলাম এর আগেও, যে আমাদের পাড়ার মধ্যে একটা বাউন্ডারি দেওয়া আছে, যেটা বহু পুরনো, বহুদিন আগে পুজো করে সেই বাউন্ডারিটা দেওয়া হয়েছিল। সেই বাউন্ডারিতে বাইরের কোনো প্রেতাত্মা বা কোনো অশরীরী আত্মা আমাদের পাড়ার মধ্যে ঢুকতে পারে না। যতক্ষণ না আমাদের পাড়ার থেকে বাইরে কেউ যায় ততক্ষণ বাইরের কোনো প্রেতাত্মা আমাদের পাড়ার কারোর উপর কোনো ক্ষতি করতে পারে না। একমাত্র আমাদের পাড়াতেই যারা মারা যায় একমাত্র তারাই আমাদের পাড়ার মধ্যে বর্তমান থাকতে পারে। এবং আমাদের পাড়াতে যেহেতু দুর্গা মায়ের মন্দির আছে, প্রতি বছর পুজো হয় এবং রাধাকৃষ্ণ আমাদের কুলদেবতা, সেই জন্যেও অতৃপ্ত কোনো আত্মা বা অশরীরী উপদ্রব খুব একটা মারাত্মক পর্যায়ে যায় না। আর যা হয় সেগুলো আমাদের পাড়াতেই যারা মারা যায় তাদেরই আত্মা। তো সেই কারণেই ওই বাইরের প্রেতাত্মা আমাদের পাড়ার মধ্যে ঢুকতে পারেনি। যদি সেও ঢুকতে পারতো হয়তো সঞ্জয়ের আরও বড় ক্ষতি কোনো করে দিত। সেই কারণেই সঞ্জয়ের কোনো ক্ষতি করতে পারেনিও। তো এই ছিল আজকের ঘটনা। তারপরে অবশ্য মাসখানেক পর সঞ্জয় সুস্থ হয়ে ওঠে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে, এবং তারপর থেকে আর কোনো দিন সেরকম কিছু ঘটতে আর শুনিনি ওর সঙ্গে, এবং সেই তাবিজ সঞ্জয় আজও পড়ে থাকে। তো এই ছিল আজকে তৃতীয় ঘটনা। আজকে তৃতীয় ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও একবার বলে রাখি, যদি আপনাদের সঙ্গে ঘটে থাকা কোনো ঘটনা আমাদের চ্যানেলে প্রকাশ করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই মেল করুন, এবং যদি আপনারা নিজের গলায় শোনাতে চান তাহলে সেই ঘটনাটা রেকর্ড করে আমাদেরকে মেলে পাঠিয়ে দিন। আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপনার ঘটনাটা শোনাবো। আমাদের মেল আইডি নিজের কমেন্ট বক্সে দেওয়া আছে। তো আজকের ঘটনাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরও বেশি জন লোক এই ঘটনাগুলো শুনতে পারে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের শনিবার, আবার শনিবারের অশরীরীতে। নমস্কার, টাটা, বাই বাই।